সেবা পর্বের আজকের বিশেষ আলোচনায় শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক, লেখক ও সাংবাদিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ডাক দিয়েছে সরকার। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রয়োজনীয়তা ও এই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আজ আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন বায়ুসেনার প্রাক্তন আধিকারিক, লেখক ও সাংবাদিক শ্যামল ভট্টাচার্য। আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। প্রথমে যেটা আপনাকে জানতে চাইব, প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ডাক দিয়েছে সরকার, আত্মনির্ভর ভারত একটা কর্মসূচি চলছে, তো এর প্রয়োজনীয়তা কি প্রতিরক্ষা ব্যবস্থা আত্মনির্ভরতার? আসলে আজ হঠাৎ করে নয়, 2014 সাল থেকেই এটা আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি। কারণ দেখা গেছে যে দেশের প্রতিরক্ষা বাজেটের একটা বড় অংশ বিদেশ থেকে অস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে খরচ হয়ে যাচ্ছিল। আত্মনির্ভর ভারত অভিযান 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, বেসরকারি ক্ষেত্রের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামরিক সরঞ্জামে উদ্ভাবন বৃদ্ধির মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নানা ইতিবাচক পরিবর্তন আনছে। অপারেশন সিন্দুর আমাদের দেখিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থায় মেক ইন ইন্ডিয়ার গুরুত্ব কতটা, সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আসলে অপারেশন সিন্দুর আমাদের দেখিয়ে দিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া নীতি কতটা বাস্তবসম্মত। পাকিস্তানের, আমেরিকা ও চীন থেকে পাওয়া অস্ত্রগুলির ক্ষমতা সম্পর্কে আমরা অবহিত ছিলাম, কিন্তু আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও ডিফেন্স সিস্টেমগুলির প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে পাকিস্তানের কাছে সঠিক তথ্য না থাকায় তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আমরাও তাদের তুর্কি থেকে পাওয়া ড্রোন ইত্যাদি সম্পর্কে অবহিত ছিলাম না বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এর আগেও ভারত অনেক দেশের সাথে যুদ্ধ করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, চীনের সাথেও যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। তো সেই সময়ে যেই সমরাস্ত্র তৈরি হতো তখনকার থেকে এখনকার কি পার্থক্য রয়েছে? সেই সময় কি দেশীয় প্রযুক্তির ব্যবহার ছিল? আমাদের ডিআরডিও কলকাতাতেও বেশ কয়েকটা আছে, রাইফেল গান ফ্যাক্টরি রয়েছে, সেগুলি এবং আর্মামেন্ট ফ্যাক্টরিগুলি থেকে দীর্ঘকাল ধরেই বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম উৎপাদন হতো এবং সেগুলি ব্যবহারও হতো। তবে গত শতাব্দীর 9-এর দশকে বিশ্বায়নের পর থেকে, মানে তথাকথিত বিশ্বায়নের পর থেকে ভারত যতটা উৎপাদন করত তার থেকে বেশি বিদেশ থেকে কিনত। এই নতুন নীতি ধীরে ধীরে আমাদের রাইফেল, গান ফ্যাক্টরি এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কেনার কারখানাগুলির উৎপাদন অনেক কমিয়ে ফেলেছিল এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জায়গায় নতুন কর্মী নিয়োগও হয়নি। সেজন্যেই একটা কিন্তু খরা দেখা দিয়েছে এবং আবার নতুন করে এই ব্যাপারটা, মানে বাইরে থেকে যেহেতু এত কিনতে হতো আর এই সমস্যাগুলোর কথা যেটা আমি আগে বললাম সেটাকে ওভারকাম করতেই কিন্তু এখন আমাদের আবার আত্মনির্ভর ভারতের কথা ভাবতে হচ্ছে বা নিজেদের উৎপাদনের কথা ভাবতে হচ্ছে। আর নতুন অস্ত্র, তারপরে সরঞ্জাম, এইসবে গবেষণা কেমন এগোচ্ছে এখন দেশে? সরকারি ক্ষেত্রে যে খুব একটা গতি এসেছে তা বলা যায় না, তবে গত 11 বছরে রেকর্ড পরিমাণ উচ্চ প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি হয়েছে। আমদানি নির্ভরতা থেকে কৌশলগত দুর্বলতা হ্রাস পেয়েছে এবং LCA তেজাস এবং MBT অর্জুনের মতো উন্নত দেশীয় প্ল্যাটফর্মের উন্নয়ন ঘটেছে। ভারতের সশস্ত্র বাহিনীকে তার চাহিদা অনুসারে তৈরি সরঞ্জাম দিয়ে শক্তিশালী করা হয়েছে। দেশীয় উৎপাদন বেড়েছে। 2024-25 সালে 1.5 মানে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চ প্রতিরক্ষা উৎপাদনের মাধ্যমে ভারত একটি প্রধান অস্ত্র আমদানিকারক থেকে একটি উল্লেখযোগ্য অস্ত্র উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। MBT মানে হচ্ছে ট্যাঙ্ক, তাই তো? ব্যাটেল ট্যাঙ্ক। হ্যাঁ, অর্জুন। আর LCA হচ্ছে লাইট কমব্যাট এয়ারক্রাফট। ভারতের একদিকে রয়েছে পাকিস্তান, একদিকে চীন। হ্যাঁ, পাকিস্তান আর চীনের মধ্যে বন্ধুত্ব সবাই জানে। এবার ধরুন ভারতকে যদি পাকিস্তান এবং চীনের সাথে ভবিষ্যতে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে হয়, তো সেই দিক দিয়ে আমাদের দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বা সেই দিক দিয়ে আমরা কতটা ভালো দিকে থাকব? সেনাবাহিনীকে সার্বিকভাবেই সবসময় প্রস্তুত থাকতে হয়। এটা মানতেই হবে যে ওদের মিলিত শক্তি আমাদের থেকে অনেক বেশি। মিলিত শক্তি চীনের একারই তো অনেক বেশি, আর মিলিত শক্তিতে আরও বেশি। তবে যুদ্ধে সাফল্যের ক্ষেত্রে কার কাছে কতটা অস্ত্র আছে তার থেকে বড় বিষয় হলো সেসব অস্ত্র ব্যবহারে আমরা কতটা পারদর্শী। নিয়মিত মহড়া দরকার।
আমাদেরকে ট্রেনিং সেন্টার থেকে শেখানো হয় যে দ্য মোর ইউ সোয়েট ইন পিস দ্য লেস ইউ ব্লিড ইন ওয়ার। অপারেশন সিন্দুরে অত্যাধুনিক চীনা যুদ্ধবিমান ঠিকমতো ব্যবহার করতে না পারায় পাকিস্তানকে পিছিয়ে যেতে হয়েছে। আজ আমাদের একটি প্রাথমিক লক্ষ্য হল ভারতের নির্দিষ্ট এবং চ্যালেঞ্জিং ভূখণ্ড যেমন উচ্চ হিমালয় বা বিশাল ভারত মহাসাগরের জন্য উপযুক্ত সরঞ্জাম তৈরি করা, যা ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে উপকৃত করবে। এই উদ্যোগটি বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মের স্থানীয় উন্নয়নকে সহজতর করেছে, যার মধ্যে রয়েছে LCA তেজাস, আমি আগেই বলেছি, বা MBT অর্জুন, বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উন্নত রেডার এবং ডেস্ট্রয়ার এবং বিমানবাহী বাহকের মতো নৌ সম্পদ। উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রতিরক্ষা শিল্প করিডোর স্থাপন, প্রতিরক্ষা উৎপাদন, পরীক্ষা, গবেষণা এবং উন্নয়ন সুবিধার একটি ঘনীভূত নেটওয়ার্ককে উৎসাহিত করে, যা সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধি করে। তাছাড়া যুদ্ধের ক্ষেত্রে কূটনৈতিক কৌশল একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহাভারতের যুদ্ধে কৌরবের অনেক বেশি সেনাবাহিনী ছিল, কিন্তু পাণ্ডব জিতেছে, কারণ তাদের পক্ষে কৃষ্ণ ছিল এবং যে স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধটাকে পরিচালনা করেছে। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু ক্লাইভের অল্প সৈন্য তাদেরকে হারিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো তো ঘটেই। মানে আপনি কৌশলগত ব্যাপারগুলোর উপরে ভারতের মানে অনেক উচ্চ প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের কথা বলছি। পাকিস্তান বা চীনের ওরা যদি মিলিত শক্তিও থাকে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর যে প্রশিক্ষণ এবং যে কোনো যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র সেটা ব্যবহারের যে ট্রেনিংগুলো দেওয়া হয়, সেটা আমাদের অনেক বেশি, কারণ পেশাদারিত্বটা অনেক বেশি তুলনামূলকভাবে। আর স্বনির্ভরতার ডাক যে প্রতিরক্ষা ক্ষেত্রে দেওয়া হয়েছে, এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে অংশীদারিত্ব, সেই ক্ষেত্রে ভারতের কাজ কি গতিতে এগোচ্ছে এখন? আসলে মানে এর প্রাসঙ্গিকতাটাও কিন্তু একটা বিতর্কিত বিষয়। এর ভালো খারাপ কিন্তু দুটো দিকই আছে। সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের আমদানি নির্ভরতাটা কমিয়েছে। স্বনির্ভরতার ফলে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশি উৎসের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা দেশকে কৌশলগতভাবে কম ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে তথ্য পাচার হওয়ার কিন্তু ঝুঁকি থাকছে, কারণ যদি পাবলিক হয় এবং যদি গভর্নমেন্ট এজেন্সি থেকে ইনফরমেশন লিক হওয়ার যতটা সম্ভাবনা, প্রাইভেটের তার থেকে বেশি, কারণ দের ইজ চান্স অফ পারচেজিং। পাবলিকের ক্ষেত্রে যে নেই তা নয়, কিন্তু সেক্ষেত্রে আরও ভালনারেবিলিটিটা বেশি। কাজেই গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু আমরা তো দেখছি যে ভারত সরকার বিভিন্ন প্রাইভেট সংস্থার সাথে মিলিতভাবে তো কাজ করছে। তো আগামী দিনে কি এই জিনিসটা ভায়াবল না? মানে এটা গবেষণার ক্ষেত্রে আমি সমস্যার কথা বলছি না, যখনই উৎপাদনের ক্ষেত্রে প্রাইভেট এজেন্সির হাতে যাচ্ছে, কারণ উৎপাদন তো ডিআরডিও করছে না, ডিআরডিও স্যাম্পল উৎপাদন করছে, মানে প্রযুক্তিটা দিচ্ছে, তারপরে যখন আমি ম্যানুফ্যাকচারিং এ যাব সেইখানটাতে গিয়ে সেখান থেকে তথ্য চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে গোপনীয়তার জন্য তাদের উপর ক্রস চেকের ব্যবস্থা থাকতে হবে এবং অনেক বেশি তাদের নজরে রাখতে হবে আর কি, তবেই সেটা সম্ভব আর কি। 2047-এর মধ্যে আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্য রাখছি এবং সেই উদ্দেশ্যে আমরা কাজও করে যাচ্ছি। তো এক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণার কাজও চলছে। সমরাস্ত্র রপ্তানির দিক দিয়ে ভারত এখন কি পরিস্থিতিতে রয়েছে এবং আগামী দিনে কোন জায়গায় থাকবে? আসলে আত্মনির্ভর ভারত অভিযান বেসরকারি শিল্পোদ্যোগীদের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পথ খুলে দিয়েছে, যেটা আগে ছিল না। উদ্ভাবনকে অনেক বেশি উৎসাহিত করেছে। এখন ছেলেমেয়েরা বিভিন্ন আইআইটি থেকে পাশ করে এই প্রাইভেট এরা নিয়ে নিচ্ছে এবং ওরাও উদ্ভাবনের দিকে যেতে পারছে। এমনকি আপনার যে টিঙ্কারিং ল্যাব করা হয়েছে স্কুলগুলোতে, কলেজগুলোতে, তারাও বাচ্চাদের এমনকি মানে ইয়ং ব্রেনগুলোকে আমরা নিতে পারছি, তাদের আইডিয়াসগুলোকেও নিতে পারছি। এই টিঙ্কারিং ল্যাবগুলো খুব অটল টিঙ্কারিং ল্যাব, হ্যাঁ, অটল টিঙ্কারিং ল্যাব যেগুলো করা হয়েছে, তো উদ্ভাবনকে উৎসাহিত করছে এবং উন্নত যে সামরিক প্ল্যাটফর্ম তৈরিতে যে জড়িত দেশীয় সংস্থার সংখ্যা অনেক বাড়িয়েছে। প্রতিরক্ষা রপ্তানি 21 গুণ বেড়েছে আপনার 2014-এর তুলনায়। মানে 2004 থেকে 14-এর মধ্যে যে 10 বছর, সেই 10 বছরে রপ্তানি হয়েছিল 4,312 কোটি টাকার। সেই জায়গায় 2014 থেকে 24-এর মধ্যে 88,319 কোটি টাকায় পৌঁছেছে, যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে ভারতের ক্রমবর্ধমান ভূমিকাকে তুলে ধরে। 2013-14 সালে দেশের প্রতিরক্ষা বাজেট ছিল 2,53,346 কোটি টাকা। সেটা উল্লেখযোগ্যভাবে বেড়ে এখন 24-25-এ হয়ে দাঁড়িয়েছে 6,21,940.85 কোটি টাকায়।
যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার স্পষ্ট প্রতিশ্রুতিকে তুলে ধরে। আর আপনার শক্তিশালী গবেষণা ও উন্নয়ন এবং বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার, শিল্প ক্লাস্টার তৈরি হচ্ছে, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর কথা আমি উল্লেখ করেছি, যেখানে শিল্প করিডোর স্থাপন করা হয়েছে, প্রতিরক্ষা উৎপাদন বাড়িয়েছে, পরীক্ষা এবং গবেষণা এবং উন্নয়ন সুবিধার একটা ঘনীভূত নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো সেই সবগুলি আমাদের যে সমন্বয় এবং দক্ষতাকে অনেক বাড়িয়েছে। সরকারি নীতি সংস্কার, ব্যবসা করার সহজ উদ্যোগ এবং স্বনির্ভরতার জন্য প্রচেষ্টার মাধ্যমে ভারত এখন প্রায় 100টির বেশি দেশে রপ্তানি করছে, যেটা নাকি আগে কল্পনাই করা যেত না। 2023-24 সালে ভারতের প্রতিরক্ষা রপ্তানির 3টি শীর্ষ গন্তব্য ছিল, শুনলে আশ্চর্য হবেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আর্মেনিয়া। এই 3টে দেশে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করেছি, এই 3টি উন্নত দেশে। ভারতের রপ্তানি পোর্টফোলিওতে ছিল এই 3 দেশগুলোতে, সেগুলো বুলেট প্রুফ জ্যাকেট, ডর্নিয়ার বিমান, চেতক হেলিকপ্টার এবং দ্রুত ইন্টারসেপ্টার নৌকা এবং হালকা টর্পেডোর মতো উন্নত সরঞ্জাম। রাশিয়ান সেনাবাহিনী সরঞ্জামে মেড ইন বিহার বুট অন্তর্ভুক্ত হয়েছে। ওদের যে জুতোগুলো, বিশেষ সাইবেরিয়াতে এখন আমাদের যে তৈরি জুতো, যেগুলো নাকি আমাদের সিয়াচেন গ্লেশিয়ার বা অন্যান্য তৎসন্নিহিত গ্লেশিয়ারগুলোতে যেগুলো খুব সফলভাবে প্রয়োগ করা গেছে, আগে আমরা ওদের থেকে আনতাম, আগে আমরা ওখান থেকেই নিয়ে আসতাম, এখন আমরা সেটা রপ্তানি করছি। আমি নিজে কোফলেক জুতো পরেছি, যেগুলো নাকি সাইবেরিয়ার ব্যবহার হতো, রাশিয়ার থেকে ওই প্রযুক্তি নিয়ে তৈরি করে ভারত কিনতো তখন। এখন ভারত থেকে মেড ইন বিহার বুট যাচ্ছে, রাশিয়ার সেনাবাহিনী সেটা ব্যবহার করছে। এবং 2024-25 সালে প্রতিরক্ষা রপ্তানি বেড়ে 23,622 কোটি টাকা হয়েছে, যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র এবং প্রতিযোগিতামূলক রপ্তানিকারক হিসেবে ভারতের উত্থানকে তুলে ধরে। ভারত 2029 সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদনে 3 লক্ষ কোটি টাকায় পৌঁছানোর এস্টিমেট রাখছে, আর প্রতিরক্ষা রপ্তানি 50,000 কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে, যা দেশকে আরও বেশি আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। এভাবে চলতে থাকলে সমরাস্ত্র রপ্তানিতে আগামী দিনে ভারতের স্থান ডেফিনেটলি আরও অনেক উন্নত হবে, নিঃসন্দেহে। আমরা 2 দিন আগে দেখলাম যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মরক্কো গেছিলেন, ওখানে একটি সমরাস্ত্র তৈরির কেন্দ্র উনি উদ্বোধন করেছিলেন। মরক্কো একটি আফ্রিকার দেশ, এবং আফ্রিকার দেশগুলো এবং অন্যান্য মহাদেশে ভারত এরকম সমরাস্ত্র তৈরির কেন্দ্র কি এরকম খুলতে চলেছে? চীন যেরকম করেছে, আমরাও কি সেই পথে এগোচ্ছি? আসলে সব কথা এখনই বলে দেওয়া বোধহয় ঠিক হবে না, তবে এটুকু বলা যায় যে পিকচার আভি বাকি হ্যায় দোস্ত, যে আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। আমি বলতে পারি মূল বিষয়টা হলো যে সরকারের সদিচ্ছা এবং চালিকা শক্তি। এটা কিন্তু খুব জরুরি যে ভারত এক শান্তির দেশ, শান্তি সম্প্রীতির দেশ, সারা পৃথিবীতে আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু আমরা যতক্ষণ শক্তিশালী না হব ততক্ষণ কেউ আমাদের মানবে না। তো এই একটা জায়গায় কিন্তু আমাদের সদিচ্ছা ও চালিকা শক্তি থেকে আমরা এখন আমদানিকারক দেশ থেকে একটা রপ্তানিকারক দেশে পরিণত হতে চলেছি। এবং এই চালিকা শক্তিটা কি, তার কয়েকটা দিক রয়েছে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে নীতি সংস্কার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিরক্ষা উৎপাদনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সীমা যেটা 74% বেড়েছে, এবং সরকারি সংস্কারগুলিকে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের এবং মূলধন বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে। আমাদের আরেকটা চালিকা শক্তি হলো কৌশলগত বিনিয়োগ। প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ এবং দেশীয় সক্ষমতার বিকাশ উদ্ভাবনকে ত্বরান্বিত করছে এবং দেশীয় উৎপাদনকে আরও শক্তিশালী করেছে। আরেকটা বড় চালিকা শক্তি হচ্ছে আমাদের যে এমএসএমইগুলো, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলো, যেগুলো অধিকাংশই আপনার 2 টিয়ার 3 টিয়ার শহরগুলো থেকে হচ্ছে, এবং পাশাপাশি আপনার অনেক কোঅপারেটিভ থেকে পরে এমএসএমইতে কনভার্ট হয়েছে। তো এরা প্রতিরক্ষা উৎপাদন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র এবং স্পেয়ার পার্টস তৈরিতে এরা খুব ভালো কাজ করছে, এবং এদেরকে সম্পৃক্ত করার জন্য একটা সচেতন প্রচেষ্টা চলছে, যা তাদের অংশগ্রহণ এবং বৃদ্ধির সুযোগ বাড়িয়েছে। আমি নিশ্চিত যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আরও অনেক আত্মনির্ভর হয়ে উঠবে যদি এই সদিচ্ছা এবং চালিকা শক্তি নিয়ে সরকার কাজ করে। এই আত্মনির্ভরতা দেশীয় শিল্পের জন্য একটা নিশ্চিত বাজার প্রদান করছে। বাজার যতক্ষণ আপনার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উৎপাদন করবেনটা কি? কিন্তু আমাদের কোয়ালিটি প্রমাণ করছে যে আমরা বিশ্বমানের সমরাস্ত্র তৈরি করছি, সমরাস্ত্র এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম তৈরি করছি। তো আমাদের একটা নিশ্চিত বাজার তৈরি হয়েছে। আমাদের সময় শেষ হয়ে এসছে। শ্যামলবাবু আমাদের আকাশবাণীকে তার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। শুনলেন বিশেষ আলোচনা, বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা।
বায়ুসেনার প্রাক্তন আধিকারিক, লেখক ও সাংবাদিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা।